রাত পোহালেই সেই মাহেন্দ্র খন 12ই ফেব্রুয়ারি। কারো কারোর জন্য জীবনে প্রথমবার, অনেক বছর অপেক্ষা করার পর। কারো কারোর জন্যে হয়তো পূর্ব অভিজ্ঞতা তাদের আছে, দ্বিতীয়বার বা তৃতীয়বার। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। রাত পোহালেই সেই মাহেন্দ্র খন, যা বলছিলাম, আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট। তো গণভোট বিষয়ে যদি আপনি এখনো সংশয়বাদী হয়ে থাকেন যে কেন আপনি গণভোটে হ্যাঁ ভোট দেবেন, সেটি এখনো বুঝতে পারছেন না, এই বিষয়ে আপনার কিছু বিভ্রান্তি বা কনফিউশন আছে এখনো, যদি এমন হয়, আপনি যদি সেই ক্যাটাগরিতে পড়েন, তাহলে এই এপিসোডটি আপনার জন্যে। তো সংক্ষেপে বলবার চেষ্টা করব কেন আমাদের গণভোটে হ্যাঁকে সমর্থন দিতে হবে, আর দিলে কিভাবে তা আমাদের ইতিহাস বদলে দেবে এবং আমরা হয়ে উঠব সেই ইতিহাসের এক একজন অংশীদার। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে শুরু করছি, সরাসরি আলোচনায় চলে যাব। তো শুরু করছি প্রথমেই গণভোটে হ্যাঁ দিলে কি কি পরিবর্তনগুলো আসবে জাতি, ভাষা এবং মৌলিক সংস্কারগুলোর বিষয়ে। তো প্রথমেই বলছি ভাষা বিষয়ে কথা। এখন আমাদের সরকারি ভাষা হলো বাংলা, অন্য ভাষাগুলোর ব্যাপারে কোনো স্বীকৃতি নেই। তো গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে যেই পরিবর্তনটি আসবে সেটি হলো বাংলা আগের মতোই থাকবে রাষ্ট্রভাষা, অন্যান্য মাতৃভাষাগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। এইটি তাদেরকে এক ধরনের সেন্স অফ বিলঙ্গিং দেবে, তারা এই দেশটিতে বিলং করে। অন্য ভাষাভাষীরা, তাদের মাতৃভাষাকেও মর্যাদা দেওয়া হবে, এইটি একটি বিষয় আছে। আর বিদ্যমান সংবিধানে আমরা বাঙালি জাতি বলে পরিচিত হয়ে থাকি, আর জুলাই সনদে হ্যাঁ বা জয়যুক্ত হলে আমাদের বাংলাদেশি পরিচয়টি পাকাপোক্ত হবে, অফিসিয়াল একটি ফরম্যাট পাবে। তো এই হলো বিষয়টি। আর বর্তমানে সংবিধানে আমাদের মৌলিক নীতিগুলো আছে, মূল নীতি যেটাকে বলি আমরা, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। তো এগুলো প্রতিস্থাপিত হবে নতুন করে। সেই জায়গায় আসবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা, সঙ্গে সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। তো এই পরিবর্তনগুলো আসবে মোটা দাগে। আর সংবিধান সংশোধন করবার ক্ষেত্রে বর্তমান যা বিদ্যমান সংবিধানে যেই বিষয়টি আছে, সেখানে সংসদের 2/3 সদস্যদের সম্মতি পেলেই হয়। 2/3, 3/2 এবং কোনো গণভোটের প্রয়োজন হয় না। কিন্তু জুলাই সনদে হ্যাঁ জয়যুক্ত হলে এমনটি হবে না। আমরা জানি জুলাই সনদে উচ্চ কক্ষ গঠিত হতে যাচ্ছে। নিম্ন কক্ষে 2/3 সদস্যের সমর্থন লাগবে সংবিধান সংশোধন করতে হলে, এবং উচ্চ কক্ষের মেজরিটির সমর্থন লাগবে। আর কিছু কিছু জায়গা আছে, যেমন সংবিধানের প্রস্তাবনা 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ। তো প্রথম তিনটি হলো প্রস্তাবনা 8, 48 এবং 56। আর 142 অনুচ্ছেদে আছে, 142 অনুচ্ছেদটি আসলে সংবিধান পরিবর্তন বা সংশোধন, বিয়োজন, এইসব বিষয় সংক্রান্ত। তো এগুলোতে যদি পরিবর্তন আনতে হয়, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যদি ভবিষ্যৎ সরকার এগুলোতে হাত দিতে চায়, পরিবর্তন আনতে হয়, তাহলে গণভোট বাধ্যতামূলক, যেটি কিনা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটিকে বাদ দিয়েছে। বাট এখন গণভোট লাগবে। এগুলোতে এমনি এমনি পরিবর্তন করা যাবে না, শুধু 2 কক্ষ সম্মতি দিলেও হবে না, গণভোটে দিতে হবে বিষয়টিকে। তার মানে আমরা আরও বেশি বেশি বিলং করব পুরো পরিবর্তনের প্রক্রিয়ায়। আচ্ছা, তো এই ছিল প্রথম ধাপটি। এরপর যেই বিষয়টি নিয়ে কথা বলবো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। আমরা জানি বহুদিন থেকে এই বিষয়ে টানাপোড়েন চলছিল। আমরা ঠিক বুঝতে পারছিলাম না রাষ্ট্রপতির কাজটি কী। বাংলাদেশের রাষ্ট্রপতির কাজ সম্পর্কে আমাদের ভালো ধারণা ছিল না। আমরা মাঝে মধ্যে দেখতাম রাষ্ট্রপতি কোথাও ফিতা কাটছেন, কিছু উদ্বোধন করছেন, কিংবা কবর জিয়ারত করছেন তাদের মহান নেতার। কিংবা মাঝে মধ্যে দেখতাম প্রধানমন্ত্রীর অফিস থেকে গুছিয়ে খুনের মামলার আসামিদের লিস্ট পাঠানো হতো রাষ্ট্রপতির দপ্তরে। রাষ্ট্রপতি সেটিতে স্বাক্ষর করে দিতেন, অর্থাৎ খুনের মামলার আসামিদের মাপ করা। তাহলে মোটা দাগে রাষ্ট্রপতিদের কাজ ছিল কবর জিয়ারত করা, ফিতা কাটা, ফিতা কেটে কিছু উদ্বোধন করা, এবং খুনের মামলার আসামিদের মাপ করা, রাজনৈতিক গুন্ডা এবং দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের মাপ করে দেওয়া। মোটা দাগে এই ছিল রাষ্ট্রপতির কাজ। বাট এখন কিন্তু বদলাবে। হ্যাঁকে জয়যুক্ত করলে আমরা রাষ্ট্রপতি কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা পাবেন,
পজিটিভলি সেটি অ্যাপ্লাই করতে পারবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে তার লাগাম টেনে ধরতে পারবে সংবিধান বা সিস্টেম। খুনের মামলার আসামিদের পাইকারিভাবে মাফ করতে তিনি পারবেন না। সো এখন যে আইন আছে তাতে করে জরুরি অবস্থা জারির যে বিষয়টি রাষ্ট্রে, সেটি প্রধানমন্ত্রীর স্বাক্ষরে হয়ে থাকে। প্রধানমন্ত্রী স্বাক্ষর করলেই কিন্তু জরুরি অবস্থা জারি হয়ে যেতে পারে এবং আমাদের মৌলিক অধিকার হরণ করা হতে পারে। বাট হ্যাঁ, জয়যুক্ত হলে যে বিষয়টি হবে, সংসদের অনুমোদন লাগবে। শুধু প্রধানমন্ত্রী স্বাক্ষর করলেই হবে না, ফুল সংসদ বসিয়ে সেখানে অনুমতি নিতে হবে। আর লাগবে সেখানে বিরোধী দলের নেতা, উপনেতা, এদের উপস্থিত থাকতে হবে, না হলে হচ্ছে না বিষয়টি। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে। আমরা জানি এখন বর্তমানে যে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে, যে সিস্টেমে, বিদ্যমান সিস্টেমে সংসদ সদস্যরা ভোট দেন এবং প্রকাশ্যে। আচ্ছা, তো এখন জুলাই সনদ বাস্তবায়িত হলে, হ্যাঁ জয়যুক্ত হলে, গোপন ব্যালটে উচ্চ এবং নিম্নকক্ষ দুই জায়গায়, দুই বিভাগেরই সম্পৃক্ততা লাগবে। সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষই অনুমোদন করতে হবে, তবেই সেটি সম্ভব হবে, রাষ্ট্রপতির নিয়োগটি চূড়ান্ত হবে, না হলে হবে না, এবং সেটি গোপন ব্যালটে হবে। আচ্ছা, এখন রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ করে থাকেন, আমরা জানি এটি। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই, কোনো রকম অ্যাডভাইস লাগবে না, তাকে জিজ্ঞেস করতে হবে না, রাষ্ট্রপতি আরও কিছু অতিরিক্ত কাজ করতে পারবেন, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা তার বাড়বে। আর সেটি হলো মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল এবং আইন কমিশন, সঙ্গে থাকছে এনার্জি রেগুলেটরি কমিশন। এইসব কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের রাষ্ট্রপতি নিজ যোগ্যতা বলে প্রধানমন্ত্রীকে না জিজ্ঞেস করে নিয়োগ দিতে পারবেন, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা একটু বাড়ানো হলো। আচ্ছা, এবং ইন্টারেস্টিংলি এই প্রস্তাবটিতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, বলে রাখা ভালো। বিএনপি চায়নি যে রাষ্ট্রপতি এই জায়গাগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া নিয়োগ দিতে পারুক, এই ক্ষমতা রাষ্ট্রপতির হোক, সেটি বিএনপি চায়নি। কেন চায়নি এই প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিলাম, দয়া করে কমেন্টে জানাবেন। আচ্ছা, রাষ্ট্রপতি অভিশংসন যে বিষয়টি আছে, ইংরেজিতে আমরা ইমপিচমেন্ট বলি, অনেকে ইংরেজি শব্দটির সঙ্গে পরিচিত, আমার ধারণা বাংলা শব্দটি আরো কঠিন। অভিশংসন অর্থাৎ রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে বাদ দিয়ে দেওয়া, বহিষ্কার করা। আচ্ছা, তো 2/3 সাংসদদের সমর্থন প্রয়োজন হতো। আর জুলাই সংসদে যেটি করা হয়েছে, উভয় কক্ষের, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সম্পৃক্ততা লাগবে, এবং দুই কক্ষেই 2/3 করে সমর্থন লাগবে। অর্থাৎ সহজ হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিরাগভাজন হলে তাকে জাস্ট নিম্নকক্ষের 2/3 সমর্থন নিয়ে তাকে আউট করে দেওয়া হবে, সেটি পারছেন না প্রধানমন্ত্রী। দুই কক্ষেরই সম্মতি লাগবে এবং 2/3 করে সমর্থন লাগবে সদস্যদের। আচ্ছা, কোনো অপরাধীকে ক্ষমা করার বিষয়টি একটু আগে বলছিলাম, রাষ্ট্রপতি পাইকারিভাবে অপরাধীদের ক্ষমা করেছেন, অতীতে আমরা দেখেছি, কেউ বাদ নেই, আব্দুল হামিদ থেকে শুরু করে জিল্লুর রহমান এবং যারা যারা ছিলেন প্রত্যেকেই কাজটি করেছেন, অপরাধীদের ক্ষমা করেছেন। আচ্ছা, তো এখন শুধু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কাগজ গুছিয়ে দিলে, ফাইল পাঠালে হবে না। এখন যারা ভিকটিম নিজে কিংবা তার পরিবার, নিজে তো হতে পারে না, খুনের মামলা হলে ভিকটিমের পরিবার, তাহলে ভিকটিমের পরিবার যদি রাজি থাকেন ক্ষমা করতে, তবে রাষ্ট্রপতি সাইন করতে পারবে সেই কাগজে, প্রিকন্ডিশন রয়ে গেল সেটি। আচ্ছা, হাসিনা 2008 সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে 4 বার শপথ নিয়েছিলেন। তার মানে প্রধানমন্ত্রী পদের কোনো লাগাম ছিল না, মেয়াদ ছিল না। হাসিনা 2041 সন পর্যন্ত বা 42 সন পর্যন্ত ক্ষমতায় থাকবার আকাঙ্ক্ষা করেছিলেন। সম্ভবত অনেকবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার তার ইচ্ছে ছিল, বেশুমার। আচ্ছা, তো এবার সেটি আর হচ্ছে না। জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারছেন না, তো হাসিনা হয়ে উঠবার তার সম্ভাবনা থাকছে না। আচ্ছা, এখন যে বিদ্যমান বিধানটি আছে সংবিধানের, সেখানে প্রধানমন্ত্রী অনেকগুলো পদ ভোগ করছেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি সরকার প্রধান, আবার সংসদ নেতা, আবার দলীয় প্রধান, তো সেটি থাকছে না, এই ক্ষমতা তার অবারিত থাকছে না, এতগুলো পদ তিনি একসঙ্গে ভোগ করতে পারছেন না, তার ক্ষমতার লাগাম এখানে টানা হয়েছে। আচ্ছা, এবার আসি সংসদ নির্বাচন এবং সরকার ব্যবস্থায় কী কী পরিবর্তন আসবে। সংসদে কী কী পরিবর্তন আসতে পারে, নির্বাচন বিষয়ক পরিবর্তনগুলো, এবং সরকারের সার্বিকভাবে কী পরিবর্তন আসতে পারে। আচ্ছা,
এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই, বাট হ্যাঁ জয়যুক্ত হলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। এবং শুধু তাই না, তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাট সেখানে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকিরা কিভাবে নিযুক্ত হবেন সেই পদ্ধতি পরিষ্কারভাবে বলা আছে। আচ্ছা, এবং সেই প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ফরমেশন প্রক্রিয়ায় কার কার সম্পৃক্ততা থাকতে হবে। সেখানে থাকবে সরকারি দল, সেখানে থাকবে বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দল, শুধু বিরোধী দল না, দ্বিতীয় বিরোধী দল, থার্ড পজিশনে যারা থাকবেন তাদেরও প্রতিনিধি থাকতে হবে। তো তাহলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হতে পারছে। একতরফা প্রধানমন্ত্রীর সুইট উইল সেখানে কাজ করবে না। চমৎকার ব্যবস্থা কিন্তু সেটি, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য সেটি। আচ্ছা, আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদ ছিল এ যাবৎকালে, সেটির সঙ্গে আমাদের পরিচয়। সংসদ বলতে আমরা সংসদ একটিই বুঝি, বাট এখন হ্যাঁ জয়যুক্ত হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা পাচ্ছি। দ্বিতীয় কক্ষ, যেটিকে উচ্চ কক্ষ বলা হয়, সেটি সেনেট বলে গণ্য হবে এবং সদস্যরা সেনেটার বলে গণ্য হবেন। সেখানে 100 সদস্য থাকবে, আর সে 100 সদস্য নির্বাচিত হবেন কোনো একটি রাজনৈতিক দলের সারা দেশে প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে অনুপাত করে সমানুপাতিকভাবে। ফলে কোনো একটি দল 5% ভোট পেল, সারা দেশে 10% ভোট পেল, তাদেরও প্রতিনিধিত্ব করবার উচ্চ কক্ষের সুযোগ থাকছে। আচ্ছা, যদিও এখানে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, শুধু বিএনপি না, আরও কয়েকটি দলও দিয়েছিল, জামাত ইসলাম বোধহয় দিয়েছিল। আচ্ছা, তো সেটি কাজে আসবে না, দ্বিতীয় কক্ষ হয়ে যাবে আপনি যদি হ্যাঁ ভোট দেন। আচ্ছা, সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার সরকারি দল থেকে হতো এতদিন বিদ্যমান সিস্টেমে, বাট হ্যাঁ ভোট জয়যুক্ত হলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হতে হবে, ম্যান্ডেটরি, সেটি বাধ্যতামূলক। আচ্ছা, বর্তমান সংবিধান অনুযায়ী এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। আমরা 70 অনুচ্ছেদ বলে একটি অনুচ্ছেদের কথা শুনেছি। তো নিজের দলের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে, ভোট দিলে তার এমপিশিপ বা এমপিত্ব বা সংসদের প্রতিনিধি হিসেবে তিনি আর থাকতে পারেন না। বাট এখন হ্যাঁ জয়যুক্ত হলে সেটি থাকবে না। এমপিরা তাদের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, তবে দুটো জায়গা ছাড়া। একটি হলো বাজেট এবং একটি হলো আস্থা বিল। এই দুটো ছাড়া, অর্থ বিল এবং আস্থা বিল, বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন, তাদের পদ না হারিয়ে। এই বিষয়টি যুক্ত হচ্ছে। সো এমপিরাও শক্তিশালী হচ্ছেন, দলের কাছে জিম্মি হতে হবে না তাদের। আচ্ছা, বিদেশের সঙ্গে কোনো চুক্তি করতে এতদিন খুব সহজে কাজটি হয়ে যেত, সংসদের অনুমতি লাগেনি, বাট এখন লাগবে। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করতে হলে উভয় কক্ষে তা অনুমোদিত হতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় থাকলে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষ দুই কক্ষই কিন্তু মতামত দিতে হবে এবং দুই কক্ষের মতামত লাগবে, নাহলে সেই চুক্তি করা যাবে না। আচ্ছা, সীমানা নির্ধারণের বিষয়টি এতদিন ইসি বা ইলেকশন কমিশনের উপর ন্যস্ত ছিল এককভাবে। এখন ইসির পাশাপাশি একটি বিশেষজ্ঞ কমিটিও থাকবে যারা ইন্ডিপেন্ডেন্টলি কোঅপারেশন দেবেন। সো এখানে কারো নিজের ইচ্ছার বা ইসির একনায়কতন্ত্রের কোনো সুযোগ নেই। আচ্ছা, এর আগে নির্বাচন কমিশন গঠন করবার জন্য আমরা সার্চ কমিটির নাম শুনেছি বিদ্যমান ব্যবস্থায়। তো সেই সার্চ কমিটির নিয়ন্ত্রণ কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই ছিল। সার্চ কমিটির নামে ছিল, আর প্রধানমন্ত্রীর মর্জি ছাড়া সেখানে কিছু হয়নি। বাট এখন যেই কাজটি হবে, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, কারণ এই কমিটি ভালোভাবে ফাংশন করলেই আমরা ভালো একটি নির্বাচন কমিশন পাব, যাদের নখ থাকবে, দাঁত থাকবে, দরকার হলে কামড় দিতে পারবে। আচ্ছা, তো এইবার সেই সার্চ কমিটি কিভাবে থাকবে? প্রধানমন্ত্রীর একাধিপত্য সেখানে থাকছে না। সেখানে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন এবং আপিল বিভাগের বিচারপতি থাকবেন। তাদের সমন্বয়ে সেই কমিটি গঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রীর একাধিপত্য কিংবা একচ্ছত্র আধিপত্যের কোনো সুযোগ থাকছে না। ব্যালেন্স হয়ে গেল, চেকস অ্যান্ড ব্যালেন্স। আচ্ছা, আইন এবং বিচার ব্যবস্থায় কী কী পরিবর্তন আসছে সেটি দেখে নেওয়া যাক একবারে। আমাদের সংবিধানের 95 অনুচ্ছেদ সংশোধন করা হবে জুলাই সনদ হ্যাঁ জয়যুক্ত হলে, এবং এই 95 অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন এক বর্তমান সিস্টেমে, কিন্তু সেটি থাকছে না। হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্রপতি যে কোনো কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন না। হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি হতে হবে, তাকে যোগ্যতা থাকতে হবে, প্রি রেকুইজিট আছে। আচ্ছা,
আপিল বিভাগের বিচারক সংখ্যা এতদিন প্রধানমন্ত্রী নির্ধারণ করতেন, বাট এখন আর সেটি থাকছে না। প্রধান বিচারপতি দেবেন রিকুইজিশন, তার কতজন বিচারপতি লাগবে, প্রধানমন্ত্রী দপ্তর সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আচ্ছা, হাইকোর্টের বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ ছিল এতদিন, আর এখন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে চলে যাবে সেই ক্ষমতা। আর বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, সাংবিধানিক নিশ্চয়তা দিতে হবে। প্রত্যেক বিভাগে, প্রত্যেকটি বিভাগীয় শহরে অন্তত একটি করে হাইকোর্টের বেঞ্চ থাকবে, অর্থাৎ বিচার বিভাগের উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেল, সেটি স্থানীয়করণ কিংবা বিকেন্দ্রীকরণ, জনগণ আরও জনগণের কাছে পৌঁছে গেল উচ্চ আদালত। বিভাগীয় পর্যায়গুলোতে ঢাকায় দৌড়াদৌড়ি করতে হবে না। চমৎকার একটি ব্যবস্থা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী করা। আমরা জানি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, তাদের শাস্তি দেওয়া, তাদেরকে ইমপিচ করা, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিন করা, এইসব কাজগুলো করে থাকে। সেটিকে আরও শক্তিশালী করবার বিধান রাখা হয়েছে হ্যাঁ ভোটে। নিম্ন আদালতের বিচারকদের চাকরি নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বা তার দপ্তরের কোনো মাতব্বরি এখানে থাকবে না অন্যায়ভাবে। ন্যায়পাল একটি শব্দ আমরা শুনেছি, বহু 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 বছর ধরে শুনেছি, সংবিধানে আছে কিন্তু ন্যায়পালের একটি প্রভিজন, কিন্তু সেই ন্যায়পাল কখনো কাজ করেনি আমাদের জন্য, গঠন করা হয়নি। কেন হয়নি? সরকারের প্রধান নির্বাহীর উপর তিনি ছড়ি ঘুরাবেন সেইটি দলগুলো চায়নি। ন্যায়পালকে ইংরেজিতে অম্বার্ডসম্যান বলা হয়, পৃথিবীর অনেক দেশে আছে। তো সেই ন্যায়পালের পোস্টটি কার্যকর হবে এবার। আর ন্যায়পাল নিয়োগে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত হবেন ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতির প্রতিনিধি, আপিল বিভাগের বিচারপতি, এদের সমন্বয়ে ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ন্যায়পালের পোস্টটি হলো সবার উপরে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের কার্যক্রম মনিটর করতে পারে ন্যায়পাল, প্রয়োজন হলে ইন্টারভিন করতে পারেন। সো এই পদটিও কারো ইচ্ছা অনিচ্ছায় গঠিত হবার কোনো সুযোগ নেই। সেটি এই যে বললাম একটি বিশাল কমিটি, সেই কমিটি ন্যায়পাল নিয়োগ দেবে, ফলে নিরপেক্ষ হবার সম্ভাবনা অনেক বেশি। এবং সরকারি কর্ম কমিশন, যেটিকে আমরা পিএসসি বলি, পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণের বিভাগ, দুদক চেয়ারম্যান, কমিশনারদের নিয়োগ দেওয়া হবে বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটি গঠন করে। এটি জুলাই সনদে নিশ্চিত করা হয়েছে। তার মানে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন তো এইভাবে কাজগুলো হবে, কারো একাধিপত্য, একচ্ছত্র আধিপত্য আগের মতো আর থাকবে না। আর এই পোস্টগুলোতে নিয়োগের যে বিষয়টি, আলাদা আলাদা কমিটি, বিরোধী দল থাকবে যেখানে, সেখানে বিএনপি সহ 7টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। খুবই অবাক কাণ্ড। কেন তারা এতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাদের উদ্দেশ্য কী, কেন তারা এই বিষয়গুলো ইন্ডিপেন্ডেন্টলি হোক চাননি, দয়া করে কমেন্টে আপনারা জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, মূল কথাগুলো, হ্যাঁ ভোট কেন আমাদের দিতে হবে, আমি সেগুলো কভার করবার চেষ্টা করেছি। আর আমরা জানি যে 84টি সংস্কার প্রস্তাব এসেছিল। 9 মাস চেষ্টা করে আলাদা আলাদা সংস্কার কমিশনগুলো জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে কাজ করে 84টি সংস্কার প্রস্তাব রেডি করেছিল। এর মধ্যে 47টি সংবিধান পরিবর্তন সংক্রান্ত। আর আমরা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে এই 47টি প্রস্তাব জয়যুক্ত হবে এবং আমরা রাষ্ট্রের সংস্কার কাজ বলি, রাষ্ট্র গঠন বলি, রাষ্ট্রের অপারেশন বলি, পরিচালনা বলি, সেখানে আমরা পার্টনার হব, ইতিহাসের অংশ হব। সো আশা করছি নির্দ্বিধায় আমরা কালকে নির্বাচন কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে, এবং আমরা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করব। ধন্যবাদ জানবেন এবং কৃতজ্ঞতা আমাকে এতক্ষণ সহ্য করবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।